ইতিহাসের সাক্ষী। 2001 সালের গ্রীষ্মে নেপালের রাজপরিবারে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড স্তম্ভিত করেছিল গোটা বিশ্বকে। যুবরাজ দীপেন্দ্র সেদিন নিজের হাতে গুলি করে হত্যা করেছিলেন তাঁর বাবা মা সহ রাজপরিবারের বেশিরভাগ সদস্যকে। ঘটনার প্রত্যক্ষদর্শী রাজপরিবারের এক বেঁচে যাওয়া সদস্যের সঙ্গে কথা বলেছেন বিবিসির লুসি বার্নস। আজকের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি আমি মোয়াজ্জেম হোসেন। 2001 সালের 1 জুন কাঠমান্ডুর রাজপ্রাসাদে জড়ো হতে শুরু করেছেন নেপালি রাজপরিবারের সদস্যরা। রাজার চাচাতো বোন রাজকুমারী কেতাকি চেষ্টারও আমন্ত্রিত সেদিনের নৈশভোজে। তিনি লক্ষ্য করলেন যুবরাজ দীপেন্দ্রর আচরণ যেন ঠিক স্বাভাবিক নয়। He was acting drunk. And I said to my sister, with whom I was very close, I said to her, why is he pretending to be drunk? Apparently he passed out and he had দীপেন্দ্র মাতালের ভান করছিল। আমি তখন আমার বোনকে বললাম, ও কেন মাতাল হওয়ার ভান করছে? একটা পর্যায়ে মনে হলো যেন ও জ্ঞান হারিয়ে পড়ে গেল। তাকে তখন ধরাধরি করে নিজের কক্ষে নিয়ে গেল পরিবারের পুরুষ সদস্যরা। তো এই সময়টাতেই দীপেন্দ্র তার ইউনিফর্ম গায়ে চড়িয়ে বন্দুক নিয়ে তৈরি হওয়ার সুযোগটা পেয়েছিল। যুবরাজ দীপেন্দ্র অবশ্য সেখানে ফিরে এলেন খানিকক্ষণ পরেই। তাঁর পরনে সামরিক ইউনিফর্ম। He came in carrying 2 guns, one in each hand. He was in full uniform with gloves, goggles, boots, everything. আমি দেখলাম যুবরাজ দীপেন্দ্রর 2 হাতে 2টি বন্দুক। পুরো সামরিক পোশাকে সুসজ্জিত সে, হাতে দস্তানা, পায়ে বুট, চোখে গগলস। আমি বললাম, এভাবে বন্দুক দেখানোর জন্য সাজসজ্জা করা কি তোমার বয়সে মানায়? সে যে আসলে নিজেকে জাহির করার জন্যই ওই সাজে সেজেছিল তাতে কোনো সন্দেহ নেই। আমরা সবাই তাই ভাবছিলাম। কিন্তু যুবরাজ দীপেন্দ্র আসলে নিজেকে জাহির করার জন্য সেদিন এভাবে সাজেননি। He went towards his father. And then he had the machine gun in his right hand. He started to shoot. He started shooting at the ceiling. দীপেন্দ্র তার বাবার দিকে এগিয়ে গেল। তার ডান হাতে ছিল মেশিন গান। সে মেশিন গান তুলে ঘরের সিলিং এর দিকে গুলি করতে শুরু করল। ঘরের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। দীপেন্দ্র তার বন্দুক প্রায় খালি করে ফেলেছিল। তারপর সে ওই রুম ছেড়ে চলে গেল। তখনই আমরা খেয়াল করলাম যে রাজা বীরেন্দ্রকে গুলি করা হয়েছে। নাটকীয় এবং ভয়ঙ্কর এই ঘটনার পর রাজা বীরেন্দ্রের প্রতিক্রিয়া ঠিক কী ছিল? You could see the shock on his face and he fell. এই ঘটনায় রাজা যে কত বড় ধাক্কা খেয়েছেন সেটা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছিল। তিনি মাটিতে পড়ে গেলেন, ধপাস করে নয়, অনেকটা ধীরে ধীরে। 29 বছর বয়সী যুবরাজ দীপেন্দ্রর সঙ্গে তাঁর বাবা মার দ্বন্দ্ব চলছিল এর আগের কয়েক মাস ধরে। রাজপ্রাসাদে তাদের মধ্যে বেশ কয়েক দফা ঝগড়া হয়েছিল যুবরাজের পছন্দের বান্ধবীকে কেন্দ্র করে। He wanted to marry this girl. It wasn't taken kindly by his mother or his grandmother. He didn't have quite enough. যুবরাজ চাইছিল তার পছন্দের মেয়েটিকে বিয়ে করতে। বিষয়টি ভালোভাবে নেননি তার মা এবং দাদি। যুবরাজ তার হাত খরচের জন্য যে পরিমাণ অর্থ চাইছিল তা পাচ্ছিল না। আরও অনেক বিষয় হয়তো ছিল যা তাকে প্রায় উন্মাদ করে তুলেছিল। উন্মাদ ছাড়া এরকম একটা ঘটনা তো কেউ ঘটাতে পারে না। রাজা বীরেন্দ্রকে গুলি করার পর রাজার ভাই ধীরেন্দ্র হস্তক্ষেপ করার চেষ্টা করলেন। And he said, okay, that's enough. You've done enough damage. And he was at the point of taking the gun from him when Dipendra shot Dhirendra. রাজার ভাই ধীরেন্দ্র তখন বললেন, যথেষ্ট হয়েছে, যথেষ্ট ক্ষতি তুমি করেছ। দীপেন্দ্রর হাত থেকে তিনি প্রায় বন্দুক ছিনিয়ে নিতে উদ্যত হলেন। তখন দীপেন্দ্র বন্দুক তুলে ধীরেন্দ্রকেও গুলি করল, একদম কাছ থেকে। গুলি খেয়ে ধীরেন্দ্রর শরীর ছিটকে পড়ল। আমার মনে হয় এরপরই যুবরাজ দীপেন্দ্র নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল, কারণ ধীরেন্দ্র ছিল তার সবচেয়ে প্রিয় চাচা। এরপর সে একদম লাগাম ছাড়া হয়ে পড়ল। যাকে সামনে পেলেও তাকেই গুলি করতে শুরু করল। সেদিনের ঘটনায় কেতাকি চেষ্টার নিজেও গুলিবিদ্ধ হয়েছিলেন। He must have thought he had killed me also because there's blood all over my head, in my hair and on my face. It's strange, there was no pain. ও হয়তো ভেবেছিল আমি ওর গুলিতে মারা গেছি, কারণ আমার পুরো মাথায়, চুলে, মুখে ছিল রক্তের দাগ। তবে অবাক ব্যাপার হচ্ছে আমার কোনো ব্যথা লাগছিল না। হয়তো গুলির ধাক্কায় আমার শরীর তার বোধশক্তি হারিয়েছিল।
কাজেই ধীরেন্দ্র যখন আমাকে জিজ্ঞেস করছিল তোমার কোথায় গুলি লেগেছে, আমি তাকে আমার বাঁ হাত দেখাচ্ছিলাম, কিন্তু ও আমাকে বলল তোমার বোধহয় অন্য কোথাও গুলি লেগেছে, কারণ তোমার সারা মাথায় রক্ত। তখনই আমি খেয়াল করলাম আমার শরীর থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ছে। ওই রুমে তখন আর যারা ছিলেন তারা তখন কি করছিলেন? সেখানে কি তখন অনেক চিৎকার চেঁচামেচি চলছিল? No, after the initial screams, everyone was very quiet. What about Dipendra? He didn't say a না, word. প্রথম দফায় চিৎকারের পর সবাই ছিল শান্ত। যুবরাজ দীপেন্দ্র ছিল নির্বাক, সে একটা কথাও বলছিল না, একদম চুপ মেরে গিয়েছিল। দীপেন্দ্র তাঁর বাবার মৃতদেহের সঙ্গে যে আচরণ করেছিলেন তাতে কেতাকি চেষ্টার সবচেয়ে বেশি আঘাত পেয়েছিলেন। The image that's really stuck is the one in which he came and kicked his father to make sure he was dead. All traditions, all people respect. যে ছবিটা এখনো আমার মনে গেঁথে আছে তা হলো ও ফিরে এসে ওর বাবার গায়ে লাথি মারছিল। ও নিশ্চিত হতে চাইছিল যে ওর বাবা মারা গেছে। সব জাতি, সব সংস্কৃতিতে মৃতকে সম্মান জানানোর রেওয়াজ আছে। একজন হিন্দু সন্তান তার বাবার মৃতদেহে লাথি মারছে, এই ছবিটা আমাকে প্রচণ্ড ধাক্কা দিয়েছিল। সেদিনের আর সব ঘটনা, গুলি, হত্যাকাণ্ড, এই সমস্ত কিছু ছাপিয়ে এই ছবিটাই আমাকে বেশি ধাক্কা দিয়েছিল। এই দৃশ্যটা আমি ভুলতে পারি না, আমাকে এখনো তাড়িয়ে বেড়ায়। রাজপরিবারের আরও 5 সদস্যের সঙ্গে যুবরাজ দীপেন্দ্র সেদিন তাঁর মা, ভাই এবং বোনকেও হত্যা করেছিলেন। এরপর তিনি নিজের ওপরও গুলি চালান। রাজপ্রাসাদের কর্মীরা তখন আহতদের পালাতে সাহায্য করছিলেন। I saw the way they had taken Queen Komal. I thought, my God, if they carry me like that, my arm was going to come right ওরা off. যেভাবে রানী কোমালকে তুলে নিয়ে গিয়েছিল আমি তা দেখেছি। আমি ভাবলাম, ঈশ্বর, আমাকে যদি ওরা একইভাবে নেওয়ার চেষ্টা করে আমার হাত খুলে পড়বে। সুতরাং আমাকে যে লোকটা সাহায্য করতে এসেছিল, আমি তাকে বললাম, আমাকে আমার পায়ে দাঁড়াতে সাহায্য করো, আমি তারপর গাড়ি পর্যন্ত হেঁটে যাব। নেপালের মানুষের বিশ্বাস তাঁদের রাজা হচ্ছেন হিন্দু দেবতা বিষ্ণুর অবতার। তাঁদের কাছে রাজা হচ্ছেন তাঁদের জাতির জনক। রাজপরিবারের এই হত্যাকাণ্ডের খবরে অনেক মানুষই মুষড়ে পড়লেন। They mourned for their king. Every single man I know shaved off his hair. That's how we mourn. Men shave their hair. Then things started. ওরা সবাই রাজার জন্য শোক করছিল। যত পুরুষ লোককে আমি চিনি তারা সবাই তাদের মাথা কামিয়ে ফেলেছিল। নেপালে মৃতের জন্য শোক করার এটাই রীতি। কিন্তু এরপরই ঘটনা খারাপ দিকে মোড় নিতে শুরু করল। সে সময় যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি রানীমাতার কাছে জানতে চাইলেন এই ঘটনা আমি কিভাবে জনগণের কাছে প্রকাশ করব। তিনি বললেন, এটা তো আপনি জাতির কাছ থেকে লুকোতে পারবেন না। জনগণের জানার অধিকার আছে, কাজেই তাদেরকে সত্যটা জানান। কিন্তু তিনি জানাননি। তারা নানা রকম গল্প ফাঁদার চেষ্টা করছিল, বলার চেষ্টা করছিল দুর্ঘটনাবশত রাজপ্রাসাদে বন্দুক থেকে গুলি বেরিয়ে গিয়েছিল। কিন্তু এসব ব্যাখ্যা জনগণকে আরও বিভ্রান্ত করেছিল। তখন জনতা ক্ষুব্ধ হয়ে উঠল। তারা ভাবছিল তাদেরকে সত্য জানতে দেওয়া হচ্ছে না। এই বিভ্রান্তির মধ্যে কাঠমান্ডুর রাস্তায় দাঙ্গা শুরু হল। নানা রকম ষড়যন্ত্রের গুজব ছড়িয়ে পড়ল। একজন বলছিলেন, আমি বিশ্বাস করতে পারছি না দীপেন্দ্র এই কাজ করেছেন, তিনি এটা করতে পারেন না, কেউ একথা বিশ্বাস করবেন না, বলছিলেন তিনি। আরেকজন বলছিলেন তিনি জানতে চান কি ঘটেছে, রাজপ্রাসাদে কি ঘটছে তা জানার অধিকার তাঁদের আছে। কিন্তু কেতাকি চেষ্টার বিশ্বাস করেন যুবরাজ দীপেন্দ্রের সেদিনের আচরণের ব্যাখ্যাটা খুবই সহজ। দীপেন্দ্র নিজেই আসলে রাজা হতে চেয়েছিলেন। I think the plan was just to kill his father. And according to our constitution, once the father is dead, he's automatically king. আমার মনে হয় ও শুধু ওর বাবাকে হত্যার পরিকল্পনা করেছিল। আর রাজা যদি মারা যান, সংবিধান অনুযায়ী দীপেন্দ্রই কিন্তু সিংহাসনে বসবে। এরপর যদি কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস দেখায়, সবাইকে গৃহবন্দী করার ক্ষমতা রাখে। আমি নিশ্চিত আগাগোড়া এই পরিকল্পনাই তার ছিল। কিন্তু নিজের উদ্ধত আচরণের কারণেই সে তাল হারিয়ে ফেলেছিল, সবাইকে গুলি করেছিল। রাজা বীরেন্দ্র নিহত হওয়ার পর যুবরাজ দীপেন্দ্রকেই শেষ পর্যন্ত রাজা ঘোষণা করা হয়েছিল। কিন্তু তিনি নিজেও তখন নিজের গুলিতে সংজ্ঞাহীন অবস্থায় আছেন। তাঁর চেতনা আর ফিরে আসেনি।
3 দিন পর তিনি হাসপাতালে মারা যান। গুলির আঘাত থেকে সেরে উঠতে দীর্ঘ সময় লেগেছিল কেতাকি চেস্টারের। It took me about 5 weeks to come out of hospital. But, I was in the ICU only 2 days. হাসপাতাল থেকে ফিরতে আমার 5 সপ্তাহ সময় লেগেছিল। আমার শরীরের বেশ কিছু অস্ত্রোপচার করতে হয়। আমি এখনো শারীরিকভাবে প্রতিবন্ধী। আমার ডান হাত এখনো পুরোপুরি কাজ করে না। এই হত্যাকাণ্ডের পর রাজা বীরেন্দ্রর ভাই জ্ঞানেন্দ্র নেপালের পরবর্তী রাজা হলেন। কিন্তু এই ঘটনার জের ধরে নেপালের রাজতন্ত্র ভীষণ দুর্বল হয়ে পড়েছিল। 2008 সালে নেপালে রাজতন্ত্র বিলুপ্ত ঘোষণা করা হল। নেপাল শেষ পর্যন্ত একটি প্রজাতন্ত্রে পরিণত হল। দস্তানা, পায়ে বুট, চোখে গগলস। আমি বললাম, এভাবে বন্দুক দেখানোর জন্য সাজসজ্জা করা কি তোমার বয়সে মানায়? সে যে আসলে নিজেকে জাহির করার জন্যই ওই সাজে সেজেছিল তাতে কোনো সন্দেহ নেই। আমরা সবাই তাই ভাবছিলাম। কিন্তু যুবরাজ দীপেন্দ্র আসলে নিজেকে জাহির করার জন্য সেদিন এভাবে সাজেননি। He went towards his father. And then he had the machine gun in his right hand. He started to shoot. So he started shooting at the ceiling. দীপেন্দ্র তার বাবার দিকে এগিয়ে গেল। তার ডান হাতে ছিল মেশিন গান। সে মেশিন গান তুলে ঘরের সিলিংয়ের দিকে গুলি করতে শুরু করল। ঘরের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। দীপেন্দ্র তার বন্দুক প্রায় খালি করে ফেলেছিল। তারপর সে ওই রুম ছেড়ে চলে গেল। তখনই আমরা খেয়াল করলাম যে রাজা বীরেন্দ্রকে গুলি করা হয়েছে। নাটকীয় এবং ভয়ঙ্কর এই ঘটনার পর রাজা বীরেন্দ্রের প্রতিক্রিয়া ঠিক কী ছিল? You could see the shock on his face, and he fell. এ ঘটনায় রাজা যে কত বড় ধাক্কা খেয়েছেন সেটা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছিল। তিনি মাটিতে পড়ে গেলেন, ধপাস করে নয়, অনেকটা ধীরে ধীরে। 29 বছর বয়সী যুবরাজ দীপেন্দ্রর সঙ্গে তাঁর বাবা মার দ্বন্দ্ব চলছিল এর আগের কয়েক মাস ধরে। রাজপ্রাসাদে তাদের মধ্যে বেশ কয়েক দফা ঝগড়া হয়েছিল যুবরাজের পছন্দের বান্ধবীকে কেন্দ্র করে। He wanted to marry this girl. It wasn't taken kindly by his mother or his grandmother. He didn't have quite enough. যুবরাজ চাইছিল তার পছন্দের মেয়েটিকে বিয়ে করতে। বিষয়টি ভালোভাবে নেননি তার মা এবং দাদি। যুবরাজ তার হাত খরচের জন্য যে পরিমাণ অর্থ চাইছিল তা পাচ্ছিল না। আরও অনেক বিষয় হয়তো ছিল যা তাকে প্রায় উন্মাদ করে তুলেছিল। উন্মাদ ছাড়া এরকম একটা ঘটনা তো কেউ ঘটাতে পারে না। যত পুরুষ লোককে আমি চিনি তারা সবাই তাদের মাথা কামিয়ে ফেলেছিল। নেপালে মৃতের জন্য শোক করার এটাই রীতি। কিন্তু এরপরই ঘটনা খারাপ দিকে মোড় নিতে শুরু করল। সে সময় যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি রানীমাতার কাছে জানতে চাইলেন এই ঘটনা আমি কিভাবে জনগণের কাছে প্রকাশ করব। তিনি বললেন, এটা তো আপনি জাতির কাছ থেকে লুকোতে পারবেন না। জনগণের জানার অধিকার আছে, কাজেই তাদেরকে সত্যটা জানান। কিন্তু তিনি জানাননি। তারা নানা রকম গল্প ফাঁদার চেষ্টা করছিল, বলার চেষ্টা করছিল। দুর্ঘটনাবশত রাজপ্রাসাদে বন্দুক থেকে গুলি বেরিয়ে গিয়েছিল। কিন্তু এসব ব্যাখ্যা জনগণকে আরও বিভ্রান্ত করেছিল। তখন জনতা ক্ষুব্ধ হয়ে উঠল। তারা ভাবছিল তাদেরকে সত্য জানতে দেওয়া হচ্ছে না। এই বিভ্রান্তির মধ্যে কাঠমান্ডুর রাস্তায় দাঙ্গা শুরু হল। নানা রকম ষড়যন্ত্রের গুজব ছড়িয়ে পড়ল। একজন বলছিলেন, আমি বিশ্বাস করতে পারছি না দীপেন্দ্র এই কাজ করেছেন। তিনি এটা করতে পারেন না। কেউ একথা বিশ্বাস করবেন না, বলছিলেন তিনি। আরেকজন বলছিলেন তিনি জানতে চান কি ঘটেছে, রাজপ্রাসাদে কি ঘটছে তা জানার অধিকার তাঁদের আছে। কিন্তু কেতাকি চেস্টার বিশ্বাস করেন যুবরাজ দীপেন্দ্রের সেদিনের আচরণের ব্যাখ্যাটা খুবই সহজ। দীপেন্দ্র নিজেই আসলে রাজা হতে চেয়েছিলেন। I think the plan was just to kill his father. And according to our constitution, once the father is dead, he's automatically king. আমার মনে হয় ও শুধু ওর বাবাকে হত্যার পরিকল্পনা করেছিল। আর রাজা যদি মারা যান, সংবিধান অনুযায়ী দীপেন্দ্রই কিন্তু সিংহাসনে বসবে। এরপর যদি কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস দেখায়, সবাইকে গৃহবন্দী করার। ইতিহাসের সাক্ষী
2001 সালের গ্রীষ্মে নেপালের রাজপরিবারে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড স্তম্ভিত করেছিল গোটা বিশ্বকে। যুবরাজ দীপেন্দ্র সেদিন নিজের হাতে গুলি করে হত্যা করেছিলেন তাঁর বাবা মা সহ রাজপরিবারের বেশিরভাগ সদস্যকে। ঘটনার প্রত্যক্ষদর্শী রাজপরিবারের এক বেঁচে যাওয়া সদস্যের সঙ্গে কথা বলেছেন বিবিসির লুসি বার্নস। আজকের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছে আমি মোয়াজ্জেম হোসেন। 2001 সালের 1 জুন কাঠমান্ডুর রাজপ্রাসাদে জড়ো হতে শুরু করেছেন নেপালি রাজপরিবারের সদস্যরা। রাজার চাচাতো বোন রাজকুমারী কেতাকি চেষ্টারও আমন্ত্রিত সেদিনের নৈশভোজে। তিনি লক্ষ্য করলেন যুবরাজ দীপেন্দ্রর আচরণ যেন ঠিক স্বাভাবিক নয়। He was acting drunk. And I said to my sister, with whom I was very close, I said to her, why is he pretending to be drunk? Apparently he passed out and he had দীপেন্দ্র মাতালের ভান করছিল। আমি তখন আমার বোনকে বললাম, ও কেন মাতাল হওয়ার ভান করছে? একটা পর্যায়ে মনে হলো যেন ও জ্ঞান হারিয়ে পড়ে গেল। তাকে তখন ধরাধরি করে নিজের কক্ষে নিয়ে গেল পরিবারের পুরুষ সদস্যরা। তো এই সময়টাতেই দীপেন্দ্র তার ইউনিফর্ম গায়ে চড়িয়ে বন্দুক নিয়ে তৈরি হওয়ার সুযোগটা পেয়েছিল। যুবরাজ দীপেন্দ্র অবশ্য সেখানে ফিরে এলেন খানিকক্ষণ পরেই। তাঁর পরনে সামরিক ইউনিফর্ম। He came in carrying 2 guns, one in each hand. He was in full uniform with gloves, goggles, boots, everything. আমি দেখলাম যুবরাজ দীপেন্দ্রর 2 হাতে 2টি বন্দুক, পুরো সামরিক পোশাকে সুসজ্জিত সে। হাতে রাজা বীরেন্দ্রকে গুলি করার পর রাজার ভাই ধীরেন্দ্র হস্তক্ষেপ করার চেষ্টা করলেন। And he said, okay, that's enough. You've done enough damage. And he was at the point of taking the gun from him when Dipendra shot Dhirendra. রাজার ভাই ধীরেন্দ্র তখন বললেন, যথেষ্ট হয়েছে, যথেষ্ট ক্ষতি তুমি করেছ। দীপেন্দ্রর হাত থেকে তিনি প্রায় বন্দুক ছিনিয়ে নিতে উদ্যত হলেন। তখন দীপেন্দ্র বন্দুক তুলে ধীরেন্দ্রকেও গুলি করল, একদম কাছ থেকে। গুলি খেয়ে ধীরেন্দ্রর শরীর ছিটকে পড়ল। আমার মনে হয় এরপরই যুবরাজ দীপেন্দ্র নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল, কারণ ধীরেন্দ্র ছিল তার সবচেয়ে প্রিয় চাচা। এরপর সে একদম লাগাম ছাড়া হয়ে পড়ল, যাকে সামনে পেলেও তাকেই গুলি করতে শুরু করল। সেদিনের ঘটনায় কেতাকি চেষ্টার নিজেও গুলিবিদ্ধ হয়েছিলেন। He must have thought he had killed me also because there's blood all over my head, in my hair and on my face. It's strange, there was no pain. ও হয়তো ভেবেছিল আমি ওর গুলিতে মারা গেছি, কারণ আমার পুরো মাথায়, চুলে, মুখে ছিল রক্তের দাগ। তবে অবাক ব্যাপার হচ্ছে আমার কোনো ব্যথা লাগছিল না। হয়তো গুলির ধাক্কায় আমার শরীর তার বোধশক্তি হারিয়েছিল। কাজেই ধীরেন্দ্র যখন আমাকে জিজ্ঞেস করছিল তোমার কোথায় গুলি লেগেছে, আমি তাকে আমার বাঁ হাত দেখাচ্ছিলাম, কিন্তু ও আমাকে বলল তোমার বোধহয় অন্য কোথাও গুলি লেগেছে, কারণ তোমার সারা মাথায় রক্ত। তখনই আমি খেয়াল করলাম আমার শরীর থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ছে। ওই রুমে তখন আর যারা ছিলেন তারা তখন কি করছিলেন? সেখানে কি তখন অনেক চিৎকার চেঁচামেচি চলছিল? No, after the initial screams, everyone was very quiet. What about Dipendra? He didn't say a না, word. প্রথম দফায় চিৎকারের পর সবাই ছিল শান্ত। যুবরাজ দীপেন্দ্র ছিল নির্বাক, সে একটা কথাও বলছিল না, একদম চুপ মেরে গিয়েছিল। দীপেন্দ্র তাঁর বাবার মৃতদেহের সঙ্গে যে আচরণ করেছিলেন তাতে কেতাকি চেষ্টার সবচেয়ে বেশি আঘাত পেয়েছিলেন। The image that's really stuck is the one in which he came and kicked his father to make sure he was dead. All traditions, all people respect. যে ছবিটা এখনো আমার মনে গেঁথে আছে তা হলো ও ফিরে এসে ওর বাবার গায়ে লাথি মারছিল। ও নিশ্চিত হতে চাইছিল যে ওর বাবা মারা গেছে। সব জাতি, সব সংস্কৃতিতে মৃতকে সম্মান জানানোর রেওয়াজ আছে। একজন হিন্দু সন্তান তার বাবার মৃতদেহে লাথি মারছে, এই ছবিটা আমাকে প্রচন্ড ধাক্কা দিয়েছিল। সেদিনের আর সব ঘটনা, গুলি, হত্যাকাণ্ড, এই সমস্ত কিছু ছাপিয়ে এই ছবিটাই আমাকে বেশি ধাক্কা দিয়েছিল। এই দৃশ্যটা আমি ভুলতে পারি না, আমাকে এখনো তাড়িয়ে বেড়ায়। রাজপরিবারের আরও 5 সদস্যের সঙ্গে যুবরাজ দীপেন্দ্র সেদিন তাঁর মা, ভাই এবং বোনকেও হত্যা করেছিলেন। এরপর তিনি নিজের ওপরও গুলি চালান। রাজপ্রাসাদের কর্মীরা তখন আহতদের পালাতে সাহায্য করছিলেন। I saw the way they had taken Queen Komal. I thought, my God, if they carry me like that, my arm was going to come right ওরা off. যেভাবে রানী কোমালকে তুলে নিয়ে গিয়েছিল আমি তা দেখেছি। আমি ভাবলাম
ঈশ্বর, আমাকে যদি ওরা একইভাবে নেওয়ার চেষ্টা করে আমার হাত খুলে পড়বে। সুতরাং আমাকে যে লোকটা সাহায্য করতে এসেছিল, আমি তাকে বললাম, আমাকে আমার পায়ে দাঁড়াতে সাহায্য করো, আমি তারপর গাড়ি পর্যন্ত হেঁটে যাব। নেপালের মানুষের বিশ্বাস তাঁদের রাজা হচ্ছেন হিন্দু দেবতা বিষ্ণুর অবতার। তাঁদের কাছে রাজা হচ্ছেন তাঁদের জাতির জনক। রাজপরিবারের এই হত্যাকাণ্ডের খবরে অনেক মানুষই মুষড়ে পড়লেন। They mourned for their king. Every single man I know shaved off his hair. That's how we mourn. Men shave their hair. Then things started to ওরা go সবাই wrong রাজার জন্য because শোক করছিল।